সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইওর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে সিরিজ চলছিল টোটাল জিওমেট্রির একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, আজকে তার তৃতীয় ক্লাস। এর আগে অলরেডি দুটো ক্লাস আপলোড করা হয়ে গেছে। তো যারা এখনও সেই ভিডিও দুটো দেখোনি, আগে সে দুটো ভিডিও দেখো, তারপরে তোমরা 3 নম্বর ভিডিওটা দেখবে, নয়তো কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো অ্যাডভান্স লেভেলে যেহেতু আমরা বেসিক থেকে করছি, তো একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কিন্তু লিঙ্ক, আগের ভিডিওগুলো দেখো, তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে। আর যারা অলরেডি দেখে ফেলেছো, আমি ধরে নিচ্ছি যে তোমাদের রিভিশন করা হয়ে গেছে এবং তোমরা নিজেদের নোটস নিজেরা তৈরি করেছো। তোমরা কিন্তু ক্লাস নোট পেয়ে যাবে, কিন্তু আমি কোনো তোমাদের ডিজিটাল নোট কিন্তু দেবো না। তোমরা এই টোটাল ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এই ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। ঠিক আছে, আর নিজেদের নোটস নিজেরা খাতা পেন দিয়ে নিজের মতো করে লিখে নিও, তবে তোমরা কিন্তু শিখতে পারবে। নাহলে আমি নোটস প্রোভাইড করলে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। ঠিক আছে, তো কিছু জিজ্ঞাসা করার থাকলে ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, তোমরা সেখানেও জয়েন করতে পারো, অথবা ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, দেখো এর আগের দিনকে আমি লাস্ট হয়তো তোমাদেরকে অ্যাঙ্গেল বাইসেক্টর করিয়েছিলাম। ঠিক আছে, এর আগে পর্যন্ত আমি টোটাল 4টে পয়েন্ট তোমাদেরকে পড়িয়েছিলাম, আজকে আমাদের 5 নম্বর পয়েন্ট। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর চলছিল। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ। আর একটা কথা, অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখতে গেলে একটু সময় দিতে হবে। ঠিক আছে, হুটহাট করে মানে খুব স্পিডে কিন্তু করানো যায় না, যেহেতু তোমাদের বেসিক থেকে শেখাচ্ছি, তো একটু সময় লাগবে। দেখো এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের অ্যাঙ্গেল বাইসেক্টর মানে প্রত্যেকটা কোণকে যদি আমি সমান দুভাগে ভাগ করি, দেখো প্রত্যেকটা কোণকে আমি সমান দুভাগে ভাগ করছি, এগুলোকে কী বলা হয়? এগুলো হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। এই 3টে কোণকে আমি সমান 3 ভাগে ভাগ করেছি। ঠিক আছে, 3টে কোণকে সমান 3 ভাগে ভাগ করেছি। এই 3টে কোণ বা 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর যে বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেই বিন্দুকে বলা হয় ইনসেন্টার। ঠিক আছে, সেই বিন্দুকে কী বলা হয়? ইনসেন্টার, বা বাংলায় বলা হয় অন্তঃকেন্দ্র। ওকে, কী বলা হয়? অন্তঃকেন্দ্র। ব্যাস এইটুকু মনে রাখতে হবে যে 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর যে বিন্দুতে এসে মিলিত হয়েছে, 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর যে বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেটাকে বলা হয় ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র। ক্লিয়ার হয়েছে এইটুকু? এবার কথা হচ্ছে এটাকে অন্তঃকেন্দ্র কেন বলা হয়? এটাকে অন্তঃকেন্দ্র কেন বলা হয়? দেখো এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আমরা একটা সার্কেল বা একটা বৃত্ত যদি আঁকি, ঠিক আছে, এই 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে এসে মিলিত হয়েছে, সেই বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত যদি আমরা আঁকি, তাহলে সেই বৃত্তটা ভিতরের 3টে বাহুকেই কিন্তু টাচ করবে। ওকে, সেই বৃত্তটা কী হয়ে যাবে? ভিতরের 3টে বাহুকেই কিন্তু টাচ করবে। এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখো এর তো রেডিয়াস থাকবে, যেহেতু আমরা বৃত্ত গেছি তাহলে এর একটা রেডিয়াস অবশ্যই থাকবে। তাহলে আগে রেডিয়াস একটা দেখাই। এই যে এখান থেকে এই যে এটা রেডিয়াস, এই যে কালো কালো রঙের যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব রেডিয়াস আঁকছি। ঠিক আছে, এটা রেডিয়াস, এখান থেকে এইটা রেডিয়াস। ঠিক আছে, এগুলো সব হচ্ছে রেডিয়াস। তাহলে ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র কেন বলা হয়? যে একটা ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর যে বিন্দুতে সে মিলিত হয়, সেই বিন্দুকে ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র বলা হয়। কিন্তু কেন বলা হয়? কারণ ওই বিন্দু থেকে আমরা যদি একটা সার্কেল ড্র করি ভিতরে, তাহলে সেই সার্কেলটা ত্রিভুজের 3টে বাহুকেই টাচ করবে। ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে? দেখো এই যে রেডিয়াস, একটা ত্রিভুজের রেডিয়াস তো চারিদিকেই সমান হয়। ঠিক আছে, এই যে রেডিয়াস সবসময় কী হয়ে যাবে? সমান। ওকে, সবসময় কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এবার যদি তোমাকে বের করতে বলে এই রেডিয়াসটার দৈর্ঘ্য কী হবে, তুমি কী করে বের করবে? এই রেডিয়াস বের করার সূত্র কী হয়? এই রেডিয়াস বের করার সূত্র হয়ে যায় বড় ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, যেটাকে আমি ডেল্টা দিয়ে ডিনোট করছি। বড় ত্রিভুজের যে ক্ষেত্রফল বা ডেল্টা বাই কী হয়ে যাবে? এস বা সেমি পেরিমিটার। ওকে, বা ক্ষেত্রফল লিখে দিই, ক্ষেত্রফল বাই অর্ধপরিসীমা। ক্লিয়ার হয়েছে? এই যে ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র, এর যে রেডিয়াস বা আর বের করার নিয়ম কি? বড় ত্রিভুজের ক্ষেত্রফল, তার সাথে সাথে কী হয়ে যাবে? বড় ত্রিভুজের যে ক্ষেত্রফল তাকে ভাগ করবে তুমি, যেহেতু একটা ত্রিভুজের 3টে বাহু, তাহলে 3টে বাহুর অর্ধপরিসীমা যেটা। ঠিক আছে, অর্ধপরিসীমা আমরা তো ছোটোবেলায় করে এসেছি। দেখো না, রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ক্লাস সেভেন থেকে সম্ভবত এই সূত্রটা চলে আসে। তো ছোটোবেলা থেকে এটা তো করে এসেছি, তাই এইটা যখন করতাম তখন দেখবে এইটাও করেছি আমরা, যে সেমি পেরিমিটার বা এস মানে কি? এস মানে হচ্ছে সেমি পেরিমিটার বা অর্ধপরিসীমা। সেটাকে কী করে বের করি আমি? এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ একটা ত্রিভুজের 3টি বাহুর যে যোগফল হয় তার অর্ধেক হচ্ছে আমাদের সেমি পেরিমিটার বা অর্ধপরিসীমা। এটা তো করেই এসেছি। এইটা হচ্ছে সেই এস বা সেই অর্ধপরিসীমা। বুঝতে পেরেছো এখানে? আচ্ছা, লিখে দিচ্ছি আমি, যারা বুঝতে পারেনি তাদের জন্য আমি আবার এখানে লিখে দিচ্ছি যে এস সমান সমান কী হয়ে যায়? অর্ধপরিসীমা
বা যেটাকে আমরা লিখি এস সমান সমান a প্লাস বি প্লাস সি বাই 2। এবার যেন বলো না এ বি সি এগুলো কোথা থেকে আসলো, আরে ভাই এ বি সি এগুলো হচ্ছে একটা ত্রিভুজের 3টে বাহু, বোঝা গেছে, যার আমরা অন্তঃকেন্দ্র বের করছি বা যার আমরা তোমার রেডিয়াস বের করছি, ঠিক আছে, ভিতরে যে কী বলে এটাকে বৃত্ত আছে, সেই বৃত্তের যে আমরা রেডিয়াসটা বের করব, সেই রেডিয়াস বের করতে গেলে আমাদের এস দরকার, আর এস মানে হচ্ছে সেই ত্রিভুজটার 3টে যে বাহু আছে সেই বাহুর যোগফলের অর্ধেক বা অর্ধ পরিসীমা। এইটুকু তোমাদের মাথার মধ্যে ঢুকেছে এখনও পর্যন্ত? ব্যাস, এইটুকু যদি ঢুকে থাকে তাহলে এবার আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি যে এইটা কেন আসে, ঠিক আছে। এমন তো নয় যে উপর থেকে কেউ দিয়ে গেছে আমরা লিখে নিয়েছি, না, এরও একটা তোমাদের থিওরি আছে, ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের মুখস্থ রাখতে হবে এই পাশেরটুকু তোমাদের পড়তে হবে, ঠিক আছে, এই পাশেরটুকু তোমাদের মনে রাখতে হবে, এই দিকেরটুকু কিন্তু নয়, এদিকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি, প্রমাণ তোমাদের পরীক্ষায় আসবে না। ওকে, তাহলে ছোটো করে একটা ত্রিভুজ আগে এঁকে নিই। এই যে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, আর একটা ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর। এই যে 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর দেখতে পাচ্ছ, এবার এটাকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত আমি আঁকি, দেখো যেহেতু ঠিকঠাক হয়তো হবে না, ঠিক আছে, বৃত্ত এখানে, কিন্তু সবসময় মাথায় রাখবে যে 3টে বাহুকেই কিন্তু টাচ করেই যায়, একে কেন্দ্র করে যখনই বৃত্ত আমরা আঁকবো তখন সে 3টে বাহুকেই টাচ করেই বেরোবে। ওকে, এই যে একটা বৃত্ত আমরা এঁকেছি, এবার দেখো এর তো রেডিয়াস থাকবে, এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা আর ধরছি। দেখো রেডিয়াস কিন্তু যেদিকেই আমি করি না কেন সবই সমানই হবে আমার। ওকে, সবই সমান হবে, ঠিক আছে, সবই সমান হবে। তাহলে এগুলো কি আমার রেডিয়াস। আর এই সবুজ কালারের যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রেডিয়াস না, এগুলো কিন্তু রেডিয়াস না। এই যে সবুজ কালারের যে দাগগুলো দেখো সেগুলো দেখো এইখান থেকে কেন্দ্র দিয়ে গেছে বটে, কিন্তু সেটা বৃত্তটাকে ভেদ করে বাইরে চলে গেছে, ওই বাহুতে মিশেছে। এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টরের দাগ। ওকে, এই সবুজ দাগগুলো কিন্তু রেডিয়াস না, রেডিয়াস কোনগুলো, এই যে লাল দাগগুলো, বোঝা গেছে। এবার এখান থেকে একটা ছোটো জিনিস মনে রাখবে, যেটা এখনও তোমাদের প্রমাণ করে দেখায়নি। এই যে একটা ত্রিভুজ, এই সরি বৃত্ত, এই বৃত্ত এটা হচ্ছে একটা ট্যানজেন্ট, ঠিক আছে, এটা কি একটা ট্যানজেন্ট, এটাকে কী বলা হয়, ট্যানজেন্ট বলা হয়। এটা কেন্দ্র, আর এখান থেকে এটা হচ্ছে রেডিয়াস। ক্লিয়ার হয়েছে, এটা কি রেডিয়াস। সবসময় মনে রাখবে রেডিয়াস এবং ট্যানজেন্ট, রেডিয়াস এবং ট্যানজেন্ট, রেডিয়াস এবং ট্যানজেন্টের মধ্যে যে কোণ তৈরি হয় সেটা অলওয়েজ 90 ডিগ্রি। ওকে, রেডিয়াস এবং ট্যানজেন্টের মধ্যে যে কোণটা তৈরি হয় সেটা অলওয়েজ 90 ডিগ্রি। দেখো এরকম একটা বৃত্ত মনে করো, এই যে একটা বৃত্ত, এখান থেকে একটা ট্যানজেন্ট গেছে, এবার এখান থেকে যে এই কোণটা যে তৈরি হবে এটাও 90 ডিগ্রি, যেখান থেকেই যাক না কেন, রেডিয়াস আর ট্যানজেন্ট হলেই, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, ঠিক আছে, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। তাহলে একটা বৃত্তের রেডিয়াস এবং স্পর্শক বা ট্যানজেন্টের মধ্যে তোমার সর্বদা কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। এটুকু মাথায় গেছে। রেডিয়াস ও ট্যানজেন্ট সর্বদা 90 ডিগ্রি, ঠিক আছে, শর্টকাট লিখলাম, রেডিয়াস ও ট্যানজেন্টের মধ্যে সর্বদা 90 ডিগ্রি কোণ। ওকে, ক্লিয়ার হয়েছে। এবার দেখো প্রমাণ করে দেখাচ্ছি। এই ত্রিভুজটার নাম দিয়ে দাও তুমি এ বি এবং সি। ওকে, এ বি সি, আর মাঝখানে এটার নাম দিতে হবে না, দেখো মাঝখানেটার নাম দিয়ে দাও আই। ওকে, এই যে বিন্দুটা, সেই বিন্দুটার নাম হচ্ছে তোমার আই। এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, ত্রিভুজ বিআইসি, ত্রিভুজ বিআইসি, এই যেটুকু জায়গা আমি মার্ক করেছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো, এই যে বাহুটা, এই বাহুটার নাম এ হবে, এই যে এই সাইডের যে বাহুটা, এই বাহুটার নাম বি, আর অপোজিটের এই বাহুটার নাম কি, সি বাহু। ওকে, তাহলে এই যে ত্রিভুজটা আমি এখান থেকে হাইলাইট করেছি, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে, হাফ ইন্টু ভূমি। ক্ষেত্রফলের সূত্র কি, ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর ভূমি কী হয়ে যাচ্ছে, এর ভূমি দেখো হয়ে যাবে এ, কিন্তু উচ্চতা কি, দেখো রেডিয়াসটাই তো এর উচ্চতা, রেডিয়াসটাই তো এর উচ্চতা, তাহলে হাফ ইন্টু এ ইন্টু আর। ক্লিয়ার হয়েছে এটুকু। তাহলে আরেকটা যদি আমি ত্রিভুজ দেখি, এখান থেকে আরেকটা ত্রিভুজ যদি দেখি আমি এ আই সি। ওকে, আরেকটা ত্রিভুজ কোনটা দেখছি আমি, এইটা।
আরেকটা ত্রিভুজ যদি আমি দেখি, যে সবুজ কালারের মার্কিংটুকু যদি তুমি দেখতে চাও, তাহলে দেখো এখানে ত্রিভুজ AIC এরও ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে, AIC এরও ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে, হাফ ইন্টু ভূমি, এর ক্ষেত্রে ভূমি কোনটা, B, ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রে উচ্চতা কী হয়ে যাবে দেখো এই R, ওকে। রেডিয়াস হচ্ছে এর উচ্চতা, ওকে। এখানে ছবিটা একটু টেরা বেঁকা হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে, নয়তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে R যেটা সেইটা। আচ্ছা, আরেকটা ত্রিভুজ দেখো এখান থেকে AIB, হলুদ কালারের যে মার্ক করা এইটা দেখো AIB, এই যে AIB, এইটার কী হয়ে যাবে AIB, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে AIB, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেম জিনিস, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করো তুমি, হাফ ইন্টু ভূমি কত এর, ভূমি হচ্ছে C, ইন্টু উচ্চতা কত, উচ্চতা সেই একই জিনিস আর রেডিয়াস। তাহলে এই তিনটে ত্রিভুজ, ছোটো ছোটো তিনটে ত্রিভুজকে যদি আমি অ্যাড করি, এই ছোটো ছোটো তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি অ্যাড করি, তুমিও দেখো ছোটো ছোটো তিনটে ত্রিভুজকে আমি হাইলাইট করেছি, দেখো পুরো ত্রিভুজটা আমার হাইলাইট হয়ে গেছে। তার মানে কি, এই তিনটে ত্রিভুজকে যদি আমি যোগ করি ক্ষেত্রফল, তাহলে আমি গোটা ত্রিভুজটা পেয়ে যাচ্ছি। আর গোটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমি কী দেখিয়েছিলাম তোমাদের, ডেল্টা, ঠিক আছে। বারবার এখানে এরিয়া ক্ষেত্রফল এসব না লিখে একটা ছোট্ট সিম্বল দিয়ে অঙ্কে আমরা বোঝাই, সেটা হচ্ছে ডেল্টা। এটা মানে কি, বড় ত্রিভুজের ক্ষেত্রফল, বড় ত্রিভুজ এর ক্ষেত্রফল। ক্লিয়ার হয়ে গেল? বড় ত্রিভুজের ক্ষেত্রফল, ডেল্টা মানে কি, বড় ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা সমান সমান কী হয়ে যাচ্ছে, ডেল্টা, ওকে। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটা থেকে আমরা হাফ এবং আর কমন নিতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা থেকে আমরা কী কমন নিতে পারি, হাফ এবং আর। এক কাজ করো, সবার থেকে তুমি আর কমন নিয়ে নাও। তাহলে আমি যদি সবার থেকে আর কমন নিই, তাহলে ভিতরে কী পড়ে থাকছে আমার A/2, ওকে, প্লাস B/2 প্লাস C/2 সমান সমান কী হয়ে যাচ্ছে, এখান থেকে ডেল্টা হয়ে যাচ্ছে। হাফ আর যদি কমন নিই, তাহলে দেখো A/2 প্লাস B/2 প্লাস C/2 সমান সমান ডেল্টা বা বড় ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আর ইন্টু A/2 প্লাস B/2 প্লাস C/2 এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে তো A প্লাস B প্লাস C লেখা যায় না। তাহলে কেন লেখা যায় দেখো, এখান থেকে যদি আমি 2 লসাগু নিই, তাহলে A প্লাস B প্লাস C তো হয়। তাহলে A প্লাস B প্লাস C/2 এটা মানে কী জানি আমরা, এটা মানে দেখো আমরা অর্ধপরিসীমা জানি, কী জানি, অর্ধপরিসীমা। ক্লিয়ার হয়েছে? A প্লাস B প্লাস C মানে কী জানি আমরা, অর্ধপরিসীমা। তাহলে এখানেও দেখো সেটাই এসছে আমাদের, A প্লাস B প্লাস C/2 হয়ে যাচ্ছে, সমান সমান কী জানি আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল বা ডেল্টা। তাহলে আর ইন্টু এটাকে আমরা কী লিখে দেবো, ডাইরেক্ট আমরা এস লিখে দেবো বা অর্ধপরিসীমা, আর ইন্টু এস ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, ডেল্টা। তাহলে এখান থেকে আমাদের আর এর ভ্যালু বের হবে কী করে, ডেল্টা বাই এই এস কি নিচে চলে আসবে এস। তাহলে দেখো এসেছে, যেটা আমি বের করতে চেয়েছিলাম সেটা এসেছে। রেডিয়াস সমান সমান কী হয়ে যাবে, ডেল্টা বাই এস, ওকে। রেডিয়াস সমান সমান কী হয়ে যাবে, ডেল্টা বাই এস। দেখো এইটাই আমাদের প্রমাণ করার ছিল, আর আমরা প্রমাণ করেও দিয়েছি। সুতরাং তোমার মুখস্থ করতে হবে এইটুকু, ওকে। এই পাশের এইগুলো কোনোটাই মুখস্থ করার দরকার নেই। যদি জানতে চাও বা কাউকে যদি পরবর্তীকালে শেখাতে চাও, তাহলে তুমি এটুকু রাখতে পারো নিজের কাছে, ঠিক আছে। আর পরবর্তীকালে কাউকে শেখানো মানে অবশ্যই চেষ্টা করবে কাউকে শেখানো। তুমি যত লোককে শেখাতে চাইবে, তুমি তত বেশি নিজে পারবে, ওকে। তো 5 নম্বর পয়েন্ট আমাদের কী ছিল, একটা ত্রিভুজের অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যেখানে এসে মিলিত হয় তাকে বলা হয় ইনসেন্টার। ইনসেন্টারকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটা ত্রিভুজটির 3টে বাহুকে স্পর্শ করে যাবে। আর এই যে বৃত্তটা অঙ্কন করলাম তার একটা রেডিয়াস নিশ্চয়ই থাকবে, আর রেডিয়াস বের করার সূত্র কী হয়ে যাবে, ডেল্টা বাই এস। ডেল্টা মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল, বাই এস মানে বড় ত্রিভুজের অর্ধ পরিসীমা। এটুকু ক্লিয়ার? এইটুকুই হচ্ছে আমরা এখানে শিখলাম, আর এইটুকুই তোমার মনে রাখতে হবে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট। কী হবে 6 নম্বর পয়েন্ট, আমরা আগের ভিডিওতে কী দেখলাম, ভিডিও না, আগের যে স্লাইড ছিল সেটাতে কী দেখলাম, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে এসছে, এর অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে গিয়ে মিলিত হয়েছে, আর এদিক থেকে এর অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে এসে মিলিত হয়েছে, ঠিক আছে। একটা ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর এক জায়গায় এসে মিলিত হয়েছে, সেটাকে আমরা কী নাম দিয়েছিলাম, আই। আর ত্রিভুজ ছিল কি আমাদের এ, বি এবং সি। আচ্ছা, এই যে আই, এর নাম কি, এর নাম হচ্ছে ইনসেন্টার, ওকে, এর নাম কি, ইনসেন্টার। এবার এখান থেকে মনে রাখবে 6 নম্বর পয়েন্ট আমাদের, যে বিআইসি অর্থাৎ এই কোণটার ভ্যালু যদি বের করতে বলে, এই কোণটার ভ্যালু যদি বের করতে বলে, একটা কথা মনে করিয়ে দিই, এই যে বি কোণ, এটা কিন্তু অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে এইটুকুর মানও যা হবে এইটুকুর মানও তাই, কারণ এই কোণকে বিআই যে বাহুটা কিন্তু দুভাগ করেছে। এতক্ষণ ধরে আমি বক করে এটাই তোমাদের বলতে চাইছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে কোণ সমদ্বিখণ্ডক। এই কোণটাকে সমান দুখণ্ডে ভাগ করা হয়েছে। তাহলে আমি যদি এখান থেকে বের করতে চাই যে বিআইসি, ওকে, অ্যাঙ্গেল বিআইসি এর ভ্যালু কী হয়ে যাবে, অ্যাঙ্গেল বিআইসির ভ্যালু হয়ে যাবে 90 প্লাস হাফ অফ এ, ঠিক আছে। 90 প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ, ঠিক আছে, কোণ এ। এটাকে অনেকে এইভাবেও লেখো 90 প্লাস কোণ A/2, ঠিক আছে। যেভাবে খুশি তুমি লিখতে পারো। একের সাথে যদি আমি
এ গুণ করে, তাহলে উপরেই তো আমার এ চলে আসে, তাহলে যেভাবে খুশি লিখতে পারো, আমি এইভাবে লিখি। ওকে, তাহলে এখান থেকে কোণ বিআইসি তো বেরিয়ে গেল, তাহলে কোণ সিআইএ, কোণ যদি আমি সিআইএ, এক কাজ করো উল্টো দিক থেকে লাগবে, সুন্দর লাগবে দেখতে, এআইসি, ঠিক আছে। কোণ এআইসি মানে এই কোণটার ভ্যালু যদি বের করতে চাই তাহলে কী লিখবো আমরা, 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ বি, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই কোণটা যখন বের করতে চাইছি তখন কিন্তু এর উপরের কোণটা নিচ্ছি, আবার যখন বি কোণটা এই পাশের কোণটা বের করতে চাইছি তখন কিন্তু এর অপোজিটের বড় কোণটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে এইভাবে করে তোমরা নিজেদের মতো ট্রিক বানিয়ে মনে রাখতে পারো। ওকে, তাহলে আর একটা পড়ে থাকলো, সেটা কি আমাদের এআই বি। ওকে, এআই বি, তাহলে এআই বি এর ভ্যালু কী হয়ে যাবে, কোণ এআই বি এর ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ সি। ওকে, এ আই বি অর্থাৎ এই কোণটা, এর ভ্যালু কী হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ সি। ক্লিয়ার হয়েছে? এইটুকু হচ্ছে তোমাদের মুখস্থ করার জিনিস। এইটুকু খাতায় ভালোভাবে লিখে রেখে মুখস্থ করে রেখো। এবার আমরা এর প্রমাণ দেখব, একটু দেখি প্রমাণ দেখা যায় কিনা। ওকে, এইটুকু হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে। ওকে, এবার আমরা এটাকে প্রমাণ করব। ছবি বারবার রাখতে গেলে সমস্যা, এটাকেই কপি করে নিই, তাহলে সময় বাঁচবে আমাদের। আই থিঙ্ক দেখা যাচ্ছে তোমরা ভালো করে বুঝতেও পারছো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বাকি জিনিসগুলো মুছে দিই। ব্যাস এইটুকুই থাক। এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে অ্যাঙ্গেল বাই সেক্টর, এখানে আমি নাম দিয়ে দিই আই। ওকে, এটা অ্যাঙ্গেল বাই সেক্টর, এটা অ্যাঙ্গেল বাই সেক্টর এবং এটাও অ্যাঙ্গেল বাই সেক্টর, ঠিক আছে। এই যে বড় একটা ত্রিভুজ, আমি তোমাদের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে ত্রিভুজের তিনটে কোণ, অর্থাৎ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এর ভ্যালু কত হয়ে যায়, এর ভ্যালু হয়ে যায় 180 ডিগ্রি। এবং কেন হয় সেটা তোমরা জানো, কোণ এ প্লাস মানে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়ে যায় 180 ডিগ্রি, এটা তোমরা খুব ভালো করেই জানো, ঠিক আছে। এবার যদি এখান থেকে দেখো তুমি, এই যে ছোটো কোণটা, এই যে ছোটো ত্রিভুজটা, কোণ কেন বলছি, এই যে ছোটো যে ত্রিভুজটা, এই যে ছোট বিআইসি যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে, বিআইসি ত্রিভুজ, এটাও তো একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজেরও তো একটা মান থাকবে, তিনটে কোণের সমষ্টি, এই ত্রিভুজেরও তিনটে কোণের সমষ্টি কত হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এই দেখো, এই কোণটুকু নেবো আমি, এই কোণটার মান কী নেবো বলো তো, এই পুরো কোণটা কী ছিল আমার, বি কোণ ছিল না, পুরো কোণটা আমার কী ছিল, বি কোণ ছিল। তাহলে এই ছোটো কোণটুকু কী হয়ে যাবে আমার, অর্ধেক তো কোণ বি বাই 2 তবেই আসবে, কারণ এটা তো একটা অ্যাঙ্গেল বাই সেক্টর বা কোণ সমদ্বিখণ্ড। তাহলে এইটুকুর মান কী হয়ে যাচ্ছে আমাদের বি বাই 2। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে কোণ বি বাই 2 প্লাস এদিক থেকে এই ছোটোটা মানে কোণ সি বাই 2, কোণ সি বাই 2 প্লাস কোণ আই। ওকে, কোণ আই মানে এই উপরের এই কোণটা, এইটুকু এইটুকু এবং এইটুকু, এই তিনটে ছোট্ট কোণের যোগফল কত হয়ে যাবে আমার, এটার মানও আমার 180 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণের সমষ্টি সর্বদাই কী হয়ে যায়, যে ত্রিভুজই হোক না কেন 180 ডিগ্রি হবে। এটুকু ক্লিয়ার হয়ে গেছে? ব্যাস, এবার কী করবে, এই যে ত্রিভুজের যে তিনটে কোণ তুমি লিখেছো, বড় ত্রিভুজটার তিনটে কোণ এ বি সি 180 ডিগ্রি, এক কাজ করো, একে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। একে কী করবে তুমি 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে কীভাবে ভাগ করবে, কোণ এ বাই 2, কোণ এ বাই 2 প্লাস কোণ বি বাই 2 প্লাস কোণ সি বাই 2, তাহলে এবার 2 দিয়ে ভাগ করতে পারতে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এখান থেকে কী হয়ে যাচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এ বাই 2 প্লাস বি বাই 2 যদি আমি রাখি এপাশে, ঠিক আছে, এ বাই 2 প্লাস বি বাই 2 প্লাস সি বাই 2 আছে, এটা রাখবো না, এর কাজ করো তোমরা এইটুকু রাখো, যে আচ্ছা এখানে বি বাই 2 আছে, তাহলে এটাই রাখো যে কোণ বি বাই 2 প্লাস কোণ সি বাই 2। ওকে, কোণ বি বাই 2 প্লাস কোণ সি বাই 2 সমান সমান কী হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস কোণ এ বাই 2 হয়ে যাচ্ছে না। এইটাকে আমি জাস্ট ছোট্ট করে ওপাশে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে, এটাকে ছোট্ট করে ওপাশে পাঠিয়ে দিয়েছি। এবারে একটা জিনিস দেখো তুমি এখান থেকে, এই যে বি বাই 2 প্লাস সি বাই 2 এর ভ্যালু দেখো হয়ে গেছে কত, 90 মাইনাস এ বাই 2, তাহলে এটা পুট করে দাও 90 মাইনাস কোণ এ বাই 2। ওকে, 90 মাইনাস কোণ এ বাই 2 প্লাস কোণ আই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে যদি আমি আয়ের ভ্যালুটা বের করতে চাই তাহলে 90 কে ওপাশে আগে পাঠাও, তাহলে মাইনাস এ বাই 2
প্লাস আই ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, এখানে প্লাস ছিল পাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার 180 থেকে 90 চলে গেলে 90 পড়ে থাকে। তাহলে এখান থেকে কোন আয়ের ভ্যালু যদি আমি শুধুমাত্র বের করতে চাই, তাহলে এখানে -a/2 আছে, তাহলে এটা হবে 90 ডিগ্রি প্লাস a/2। ক্লিয়ার হয়েছে? বের করতে পেরেছে যে এইটুকুর ভ্যালু। এই যে কোন বিআইসি সমান সমান কী হয়, 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোন এ বা a/2, ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হলো। ঠিক আছে, এটাকে আবার এইভাবেও লেখা যায় 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ। ওকে, হাফ অফ কোন এ, ঠিক আছে, যেভাবে খুশি লিখতে পারো। তাহলে প্রমাণ হয়ে গেল এটা। ঠিক আছে, তোমরা মনে রাখবে শুধুমাত্র এইটুকু যে কোন বিআইসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ, কোন এআইসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ বি, কোন এআইবি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ সি। ক্লিয়ার হয়েছে? পরীক্ষায় এখান থেকেই আসবে এবং বহুবার এসেছে, এইসব মনে রাখার দরকার নেই, জাস্ট এগুলো প্রমাণ করে তোমাদের দেখিয়ে দিলাম। ক্লিয়ার হয়ে গেছে এইটুকু। নেক্সট আমাদের পয়েন্ট নম্বর 7। ভিডিও কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। তোমরা যদি কমেন্ট লাইক করো তো আমার একটু মোটিভেশন বাড়ে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে। এছাড়া কিন্তু ইউটিউব থেকে কিচ্ছু একটা 0 পয়সাও ইনকাম হয় না, সুতরাং জাস্ট আমার শখের জন্য তোমাদেরকে আমি পড়াচ্ছি। ওকে, তো ঠিক আছে। নেক্সট এই যে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এ বি এবং সি। এ থেকে যদি একটা র্যান্ডম লাইন আমি এখানে ড্র করি, ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টর নয় কিন্তু র্যান্ডম লাইন এটা একটা, ঠিক আছে, নাম দিয়ে দিলাম ডি। এটা আমি লিখে দিচ্ছি র্যান্ডম লাইন অর অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে এটা র্যান্ডম লাইনও হতে পারে, অ্যাঙ্গেল বাইসেক্টর হতে পারে, যা খুশি তাই হতে পারে, ঠিক আছে। এমন কোনো শর্ত নেই যে ওকে অ্যাঙ্গেল বাইসেক্টরই হতে হবে, না, তোমাকে র্যান্ডম লাইনও হতে পারে, অ্যাঙ্গেল বাইসেক্টরও হতে পারে, যা খুশি তাই হতে পারে, ঠিক আছে। এবার এটার মান যদি আমার ডি হয়, তাহলে সামনের বাহুটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, আর এটুকু হচ্ছে আমাদের এম, আর এটুকু হচ্ছে কি আমাদের এন। ক্লিয়ার হয়েছে? এটুকু কি এম, আর এটুকু হচ্ছে আমাদের এন। তাহলে দেখো এখান থেকে একটা ছোটো থিওরি আছে যে এম বি স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার, ঠিক আছে। এম বি স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়ে যায়, এম ইন্টু এন ইন্টু এ। ওকে, এম ইন্টু এন ইন্টু এ প্লাস এই যে হয়ে গেল ডি ইন্টু এ ইন্টু ডি। ওকে, ডি ইন্টু এ ইন্টু ডি। ক্লিয়ার হয়ে গেছে এইটুকু। তাহলে এটাকে দেখো শর্টকাটে এইভাবে লেখা যায়, এম বি স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল, এটাকে এম এন এ আছে, এটাকে এম এ এন লিখে দাও, ম্যান প্লাস ড্যাড। দেখো ম্যান প্লাস ড্যাড এরকম যদি থাকে, ভিতরে যদি একটা র্যান্ডম লাইন থাকে, তাহলে এই থিওরিটা কাজে লাগবে। এটাকে বলা হয় স্টুয়ার্ট থিওরি, STEWART, স্টুয়ার্ট থিওরি, ঠিক আছে। এটা কিন্তু আজ পর্যন্ত কোনো পরীক্ষাতেই আসেনি, না তো এসএসসিতে দেখেছি, না কোনো রেলের কোনো পরীক্ষায় দেখেছি, কোথাও আমি দেখিনি যে এই কোশ্চেনটা থেকে অ্যান্সার এসছে, মানে এই থিওরিটা থেকে প্রশ্ন এসেছে। কিন্তু এরকম দেখতে আরেকটা থিওরি আছে, সেখান থেকে আমরা এই ধরনের কোশ্চেনের অ্যান্সার খুব সহজে করতে পারবো, ঠিক আছে। ওই থিওরিটা তোমরা মনে রাখবে। এইটা জাস্ট আমি করিয়ে দিলাম শুধুমাত্র যদি ভবিষ্যতে প্রশ্ন চলে আসে তো। এখনও পর্যন্ত আজ হচ্ছে তোমার 2026 সালের 16ই জানুয়ারি। ওকে, আজ পর্যন্ত এখন একটা কোশ্চেন আমি দেখিনি এটার উপর থেকে। তো ভবিষ্যতে যদি চলে আসে সেই জন্য এটা আমি জাস্ট তোমাদের বলে দিলাম, এর কোনো প্রুফ দেখতে হবে না, শুধুমাত্র এইটুকু লিখে রেখো, ঠিক আছে। এই থিওরিটুকু তোমরা লিখে রেখো, এইটুকু। ওকে, কোনো প্রুফ নেই এর। 8 দাগ, এইটুকু তোমরা একটু মনে রাখবে যে দেখো এইটার পরিবর্তে আমরা এই থিওরি দিয়েও কিন্তু অঙ্ক করতে পারি। যেমন একটা ত্রিভুজ, এটা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ, একটা র্যান্ডম লাইন। ওকে, এবিসি, এ কোণের ভ্যালু তোমার হচ্ছে গিয়ে 60 ডিগ্রি। তাহলে এইটা না র্যান্ডম লাইন, এটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর। ওকে, এটা হচ্ছে তোমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা তোমাদের কি অ্যাঙ্গেল বাইসেক্টর। এখান থেকে একটা ছোটো জিনিস তোমরা মনে রাখবে যে একটা ত্রিভুজের যদি পাশাপাশি দুটো বাহু যদি দেওয়া থাকে, এটা বি এটা সি, দুটো বাহু এবং মাঝখানের কোণ যদি দেওয়া থাকে, ঠিক আছে, দুটো বাহুর দৈর্ঘ্য এবং তাদের মাঝখানের কোণ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এরিয়া কী করে বের করি, হাফ ইন্টু বি ইন্টু সি ইন্টু সাইন থিটা। ওকে, হাফ ইন্টু বি ইন্টু সি ইন্টু সাইন থিটা, মানে
একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য এবং তার কোণটা দেওয়া আছে মাঝখানে, তাহলে এখান থেকে আমরা এরিয়া খুব সহজেই বের করতে পারবো যে হাফ ইন্টু যে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাদের গুণফল, তার সাথে যে কোণটা দেওয়া আছে সেটা সাইনে মান নিয়ে নেবো। ঠিক আছে, এটা কোথা থেকে আসলো, এটা আমরা মেনসুরেশন বা পরিমিতি থেকে প্রমাণ করে দেখাবো। এখানে করবো না, কারণ এখানে আমরা ট্রিগনোমেট্রি এখনও শিখিনি যে সাইন থিটা কস থিটা তোমাদের প্রমাণ করে দেখাবো। যেটা যেখানে লাগবে সেটা সেখানে প্রমাণ করে দেবো। এইটুকু শুধুমাত্র তোমাদের মনে রাখতে বললাম, যাতে এটা দিয়ে এটা তোমাদের বোঝাতে আমার সুবিধা হয়। ঠিক আছে, এটা দিয়ে কী হয়ে যাবে, বোঝাতে সুবিধা হবে। তাহলে একটা ত্রিভুজের দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ যখন দেওয়া থাকবে, তখন আমরা খুব সহজেই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। ক্লিয়ার হয়ে গেছে? এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, ব্যাস। এবার দেখো, এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে, মনে করো এপাশের বাহুটা হচ্ছে আমার বি, এপাশের বাহুটা সি, আর মাঝখানে এটা এক্স। যে এক্সের ভ্যালু তোমায় বের করতে বলেছে। ঠিক আছে, আর কোণ এ সমান সমান মনে করো 60 ডিগ্রি দেওয়া আছে, কোণ এ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা যেহেতু একটা অ্যাঙ্গেল বাই সেক্টর, তাহলে এই কোণটুকু কী হয়ে যাবে, আমার 30 ডিগ্রি হয়ে যাবে। আবার এইটুকু কী হয়ে যাবে, আমার 30 ডিগ্রি হয়ে যাবে, কারণ এ কোণকে সমান দুভাগে ভাগ করেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, দেখো প্রমাণ কী করে হয়, দেখো এক্সের মান আমরা কী করে বের করবো। এই যে ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, ত্রিভুজ এ বি, এটার নাম দিয়ে দাও ডি, ত্রিভুজ এ বি ডি। ঠিক আছে, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কী হয়ে যাবে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কী হয়ে যাবে, দেখো এই পাশের বাহুটা আমার সি, আর এই পাশের এই যে বাহুটা কি আমার এক্স, তাহলে সি আর এক্স অর্থাৎ হাফ ইন্টু সি ইন্টু এক্স, আর মাঝখানের কোণটা আমি কিসে নেবো, সাইনে নেবো, সাইন 30 ডিগ্রি। ওকে, সাইন 30 ডিগ্রি, এই যে এইখান থেকে এসে। ঠিক আছে, দুপাশের দুটো বাহু আর মাঝখানের কোণ দেওয়া থাকলে হাফ ইন্টু দুটো বাহুর গুণফল ইন্টু কোণ সাইন থিটা, কোণ সাইন থিটা নিয়ে নিলাম। আর এই দিকেরটা যদি দেখি এডিসি, তাহলে ত্রিভুজ এডিসি। ওকে, ত্রিভুজ এডিসি এর ভ্যালু কী হয়ে যাবে, এডিসি, এটাও কী হয়ে যাবে আমাদের দুটো বাহুর গুণফল, অর্থাৎ হাফ ইন্টু বি ইন্টু এক্স ইন্টু সাইন 30 ডিগ্রি। এই দুটোকে যদি আমি যোগ করি, এই দুটোকে যদি আমি অ্যাড করি, তাহলে দেখো বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। কী পেয়ে যাবো আমি, বড় ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কি, বড় ত্রিভুজটা কি আমাদের এবিসি, এবিসি। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়ে যাচ্ছে, বড় ত্রিভুজের ক্ষেত্রফলে দেখো বড় ত্রিভুজের দুটো বাহু দেওয়া আছে বি আর সি, তাহলে হাফ ইন্টু বি, এক সেকেন্ড, ছোটো হাতের বি, বি ইন্টু সি ইন্টু দুটো ত্রিভুজের যে বাহুটা দেওয়া আছে, বা এই যে দুটো বাহু যে দেওয়া আছে, এর মাঝখানের কোণটা কত ডিগ্রি, 30 ডিগ্রি নয় কিন্তু, দুটো মিলে 60 ডিগ্রি। ঠিক আছে, মাঝখানের কোণ তো বড়টা না, 60 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রে বড় কোণ অর্থাৎ 60 ডিগ্রি। তাও কার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। এবার হলো এখান থেকে জাস্ট আমি যদি মান বসিয়ে দিই, তাহলে কি আমার এক্সের ভ্যালু চলে আসবে না। এখানে তো সি সি আমি লিখেছিলাম, সি তো একটা ভ্যালু এখানে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেবে ওরা, যে 8 9 10 15 20 25 30 যাই হোক একটা দিয়ে দেবে, বি এরও তো ভ্যালু দিয়ে দেবে। তাহলে এখানে সি এর ভ্যালু দেওয়া থাকলো, বি এর ভ্যালু দেওয়া থাকলো, তুমি এখান থেকে বি আর সি এর ভ্যালু পেয়ে যাচ্ছ। সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, এগুলো ট্রিগনোমেট্রিক টেবিল যখন করাবো তখন সেখানে তোমরা বুঝে যাবে যে কোনটার মান কী হয়, কোনটা হাফ হয়, কোনটা 1 হয়, কোনটা √3/2 হয়। তাহলে তখন যদি তুমি এই মানগুলো যদি বসিয়ে দাও, তাহলে খুব ইজিলি তুমি কিন্তু এক্সের ভ্যালু পেয়ে যাবে। তাহলে এখান থেকে বলো, এর আগের সূত্রটা থেকে না করে আমি এটা থেকে করতে পারবো এক্সের ভ্যালু। বোঝা গেছে? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের 8 নম্বর পয়েন্ট। বোঝা গেল কীভাবে আসলো, যে একটা ত্রিভুজের দুপাশের দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল বা এরিয়া সূত্র কী হয়ে যাবে, হাফ ইন্টু দুটো বাহুর গুণফল ইন্টু তাদের মধ্যবর্তী কোণ সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? ব্যাস। নাম্বার 9, পয়েন্ট নাম্বার 9। ওকে, দেখো এবার আমরা দেখব, এক সেকেন্ড, এই যে একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে ইন সেন্টার, ঠিক আছে, ভিতরের যে কোণ ছিল তার সমদ্বিখণ্ড। এবার আমরা বাইরের দিকে আসবো। ঠিক আছে, এই যে বাহুটা, এটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে দিই, এদিকে ছবি আঁকতে বড্ড প্রবলেম হয়। এটাকে বাড়িয়ে দিলাম এদিকে, আর এটাকে যদি আমি আরেকটু এদিকে বাড়িয়ে দিই, তাহলে দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এখানেও দেখো একটা কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এই কোণ দুটোকে যদি আমি সমান দুভাগে ভাগ করি, অর্থাৎ এর যদি আমরা সমদ্বিখণ্ডক তৈরি করি, এই যে এর সমদ্বিখণ্ডক এখানে আসলো, কোন সমদ্বিখণ্ডক, আর এর কোন সমদ্বিখণ্ডক মনে করো এখানে আসলো। ঠিক আছে, এই যে এই দুটোর কোন সমদ্বিখণ্ডক, বা এই দুটোর যদি অ্যাঙ্গেল বাইসেক্টর, এই দুটোর যদি অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা ছিল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর বা অন্তঃকোণ সমদ্বিখণ্ডক, আর এটা হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর বা বহিঃকোণ সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এটাকে বলা হয় কি, এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর। এই দুটো এসে মিলিত হয়েছে আমার পিতে। এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার
এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর বা বহিক কোণ সমদ্বিখণ্ডক, বহিক কোণ সমদ্বিখণ্ডক। ঠিক আছে, এই দুটোর যে অ্যাঙ্গেল বাইসেক্টর যে বিন্দুতে এসে মিলিত হয়েছে সেটাকে আমরা নাম দিয়েছি পি, আর একেই বলা হয় কি, একেই বলা হয় এক্স সেন্টার। ওকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় এক্স সেন্টার বা বাংলায় যেটাকে আমরা বলি পরিক কেন্দ্র। ক্লিয়ার হয়েছে? এর আগে আমরা যা ভিতরে যেটা হয়েছিল সেটাকে আমরা পড়েছিলাম অন্তঃকেন্দ্র, আর বাইরের দিকে যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে বহিক কেন্দ্র। ঠিক আছে, বা পরিক কেন্দ্র, বহিক কেন্দ্র নয় পরিক কেন্দ্র বলি। তার মানে কি, এই বিন্দুটা অর্থাৎ এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেটা এই বাহু এই বাহু এই বাহুকে টাচ করে তৈরি হবে। ক্লিয়ার? এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি একটা আমরা বৃত্ত আঁকি তাহলে এটা তিনটে বাহুকেই কিন্তু টাচ করে যাবে। ক্লিয়ার হয়েছে এটুকু? নেক্সট, এখানে কিছু মুখস্থ করা নেই, জাস্ট এগুলোর নাম বলে দিলাম কোনটাকে কি বলে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এখানে, এই বাহুটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই আর এদিকের এই বাহুটাকেও যদি একটু বাড়িয়ে দিই, এবার এদের যদি কোণ সমদ্বিখণ্ডক আমি টানি এখানে, এখান থেকে এইটুকু, এই যে কোণ সমদ্বিখণ্ডক আমি টানলাম এখান থেকে, এখানে একটা কোণ তৈরি হয় না? এখানে কী হয়, এখানেও তো একটা কোণ তৈরি হয়েছে। এই যে এই কোণের ভ্যালু কী হয়ে যাবে, এই কোণের ভ্যালু হয়ে যায় 90 মাইনাস হাফ অফ এ। ক্লিয়ার? এই কোণটার কী হয়েছে 90 মাইনাস হাফ অফ এ। এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় বহিক কোণ, মানে এক্স সেন্টার। এটাকে কী বলা হয়, এটাকে হচ্ছে তোমার এক্স সেন্টার বলা হয়। ঠিক আছে, তাহলে এক্স সেন্টারে যে কোণটা তৈরি হয় সেটা কী হয়ে যাবে, এক্স সেন্টারে যে কোণটা তৈরি হয় সেটাকে বলা হয় তোমার 90 মাইনাস হাফ অফ কোণ এ। ঠিক আছে, নাম দিয়ে দিই এ বি সি, আর এটার নাম মনে করো পি। ওকে, এটার নাম হচ্ছে পি। তাহলে এই যে পিতে যে কোণটা তৈরি হয়েছে, এই যে পিতে যে কোণটা তৈরি হয়েছে সেটা হয়েছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ। ঠিক আছে, হাফ অফ কোণ এ, মনে থাকবে এটা 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ। আচ্ছা, এরকম তো একটা এদিকেও তৈরি হবে না, এদিকেও একটা তৈরি হবে এরকম, এখানে একটা তৈরি হবে। ঠিক আছে, এটাকে মনে করো কিউ, আর এদিকেও একটা তৈরি হবে, এটাকে মনে করো তুমি আর। ওকে, এটাকে মনে করো আর। ঠিক আছে, এই যে তাহলে নিচের দিকটাকে যেটা তৈরি হলো সেটাকে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এ, এটার নাম দিয়ে দাও পি। এক কাজ করো, এখানে লিখি, তাহলে কোণ পি সমান সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ। ওকে, তাহলে কোণ কিউ সমান সমান কী হয়ে যাবে, যে কোণ কিউ সেম জিনিস 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ কিউর অপোজিটে কী আছে, বি আছে না, তাহলে হাফ অফ কোণ বি। ওকে, আচ্ছা 3 দাগেরটা হচ্ছে তোমার পি কিউ আর, এটাও হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ, নিজেরা বলো কী হবে, আর এর অপোজিটে কী আছে সি, তাহলে হাফ অফ কোণ সি। ক্লিয়ার হয়েছে? এইটুকু করতে হবে তোমাদের মুখস্থ, এইটুকু তোমাদের পরীক্ষায় আসবে। বোঝা গেছে? এইটুকু করতে হবে তোমাদের মুখস্থ, আর এইটুকুই হচ্ছে তোমাদের পরীক্ষাতেই আসবে। এটুকু ক্লিয়ার হয়েছে? কোথা থেকে আসলো সেটা এবার দেখাবো, কিন্তু সবার আগে এই ফর্মুলা 3টে খাতায় ভালো করে লিখে নাও এবং তার সাথে সাথে নিজেদের মস্তিষ্কেও ভালো করে ঢুকিয়ে নাও। এটা হচ্ছে আমাদের এক্স সেন্টার, বাইরের দিকে যে দুটো কোণ তৈরি হয় সেই কোণ দুটো সমদ্বিখণ্ডক যে বিন্দুতে এসে মিলিত হয় সেটাকে বলা হয় এক্স সেন্টার। এক্স সেন্টারের বাংলা হচ্ছে পরিকেন্দ্র। ওই পরিকেন্দ্রকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সে পুরো যে 3টে বাহু আছে ত্রিভুজের, এই যে একটা দুটো তিনটে, এই 3টে বাহুকেই টাচ করে তৈরি হবে। এর রেডিয়াস ফেডিয়াস আমরা পরে দেখবো, আগে এইটুকু প্রমাণ করে দেখি। ঠিক আছে, তাহলে পরিকেন্দ্র কতগুলো তৈরি হয়, একটা ত্রিভুজের 3টে তৈরি হবে, 3 সাইডে 3টে, তাহলে 3 সাইডে 3টে কোণের মান আমরা কী করে বের করবো, কোণ বি হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ এ, কোণ কিউ হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বি, আর কোণ আর হয়ে যাবে, এই যে কোণ আর হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ সি। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখাবো এর প্রমাণ কী করে আসে। বোঝা গেছে? দেখো প্রমাণ, এই প্রমাণ দেখতে গেলে দুটো জিনিস, একটা সরল রেখা, তার উপরে একটা সরলরেখা। তাহলে এক সেকেন্ড, এই যে দুটো কোণ, এই দুটো কোণের মান কী হয়ে যাবে, মনে করো এটা এক্স, ঠিক আছে, এটা তোমার এক্স আর এটা হচ্ছে তোমার ওয়াই, এই দুটোর যোগফল কী হয়ে যাবে, কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান সমান 180 ডিগ্রি। খুব ভালো করেই তোমরা জানো কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান সমান কী হয়ে যাবে 180 ডিগ্রি। এবার যদি আমি এই যে কোণ এক্সকে যদি দুভাগে ভাগ করি, ওকে, কোণ এক্সকে যদি আমি দুভাগে ভাগ করি আর এদিকে কোণ ওয়াইকেও যদি আমি দুভাগে ভাগ করি, ঠিক আছে, কোণ এক্সকে আমি দুভাগে ভাগ করেছি, কোণ ওয়াইকে আমি দুভাগে ভাগ করেছি,
তাহলে এইটা যেটা তৈরি হয় না, এই যে এই নতুন যে কোণটা তৈরি হয় এটা সর্বদা 90 ডিগ্রি হয়। কী করে 90 ডিগ্রি হবে? পুরো কোণটা আমার কী ছিল, এক্স ছিল, তাহলে এটার ভ্যালু কী হয়ে যাবে x/2, কারণ এটা তো হাফ, তো এটা হাফ এটা হাফ, দুটো মিলে এক্স, তাহলে এটা এক্সের হাফ এটা এক্সের হাফ, আর এটা হচ্ছে আমার ওয়াইয়ের হাফ, ঠিক আছে, দুটো মিলে কী হয়ে গেছিলো আমার ওয়াই, তাহলে এটা ওয়াইয়ের হাফ এটা ওয়াইয়ের হাফ, তাহলে দেখো এক্সকে দুভাগ করো, x/2 প্লাস y/2 সমান সমান এদিক থেকে তো 180কেও দুভাগ করতে হবে, তাহলে 90 ডিগ্রি, বোঝা গেল? তাহলে দেখো x/2 আর y/2 অর্থাৎ দুটো কোণের যদি আমি সমান দুখণ্ড করি, ঠিক আছে, দুপাশের দুটো কোণের যদি সমান দুখণ্ড আমি করি, সেক্ষেত্রে এদের যোগফল হয়ে যাবে আমার 90 ডিগ্রি, বোঝা গেছে? একটা কোণ আছে, এই দুটো মিলে আমার 180 ডিগ্রি। এবার যদি একে দুভাগ করে দিই এবং একেও যদি দুভাগ করি, ঠিক আছে, দুভাগ করতে হবে কিন্তু র্যান্ডম লাইন না, দুভাগ যদি করি তাহলে এই যে কোণটা বড় কোণটা ভিতরে তৈরি হলো এটার ভ্যালু কত হয়ে যাবে আমার 90 ডিগ্রি সর্বদা। ওকে, নেক্সট এটা কি, এটা হচ্ছে একটা চতুর্ভুজ, আর চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়ে যায় 360 ডিগ্রি। ওকে, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি কী করে হয়ে যায়? এই মাঝখান থেকে একটা দাগ টেনে দাও, যে কোনো একটা কোণ জুড়ে দাও, দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে, আর দুটো ত্রিভুজের যোগফল কত হয়ে যায়? একটা ত্রিভুজ 180 ডিগ্রি, দুটো মিলে 360 ডিগ্রি তো হয়। আর এবার বলো না যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি কী করে হয়, এটা আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের বুঝিয়ে দিয়েছি, বোঝা গেল? এই দুটো জিনিস হচ্ছে লাগবে তোমার এটা প্রমাণ করতে গেলে। তাহলে সবার আগে আমি একটা ত্রিভুজ আগে আঁকি। এই যে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, ওকে, এটা একটা ত্রিভুজ, এর অ্যাঙ্গেল বাইসেক্টর বাইরেরটা এখানে, আর ভিতরের দিকেও তো একটা অ্যাঙ্গেল বাইসেক্টর তৈরি হয় নাকি, ভিতরের অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে, ভিতরের অ্যাঙ্গেল বাইসেক্টরটাকে আমরা কী নাম দিয়েছিলাম? আই, আর বাইরের অ্যাঙ্গেল বাইসেক্টরকে আমরা কী নাম দিচ্ছি? পি। ক্লিয়ার হয়ে গেছে? এগুলো কিন্তু সব অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে, এই যে দুটো বাহু, এই দুটো হচ্ছে তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর। এবার দেখো এই যে আয়ের যে ভ্যালুটা, এই আয়ের ভ্যালুটা কত বলো তো? এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি, মানে আগের দিন নয়, এর আগেই তো বললাম আমি বিআইসি ভ্যালু। দেখো এই যে আয়ের যে ভ্যালুটা সেটা কত? 90 ডিগ্রি প্লাস হাফ অফ এ বলেছিলাম না? তাহলে সেটা এখানে লিখে দাও, এর ভ্যালু তো তোমরা জানো, এর ভ্যালু কী হয়ে যাবে? 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এ, ঠিক আছে, 90 ডিগ্রি প্লাস হাফ অফ কোণ এ। ওকে, এটার ভ্যালু তোমরা জানো। এবার দেখো এইটা একটা সরল রেখা, এটার সাথে তুমি এবার রিলেট করো, কিন্তু এই যে থিওরিটা এখানে তোমাদের বলেছি এর সাথে রিলেট করো। এটা একটা সরল রেখা, এই দেখো একটা সরল রেখা, এবার এর মাঝখানে দেখো একটা বাহু দেওয়া ছিল, ঠিক আছে, নর্মালি একটা বাহু দেওয়া ছিল, এই যে এইবার এই বাহুটার এই যে সরলরেখা মনে করো এই যে একটা বাহু দেওয়া ছিল, ঠিক আছে, ক্লিয়ার এটুকু? এবার দেখো এই বাহুটাকে সমান দুভাগে, মানে এইখানে যে কোণটা তৈরি হয়েছিল, মনে করো এখানে সেই কোণটা তৈরি হয়েছে, এই কোণটাকে দেখো সমান দুভাগে ভাগ করেছে। আমি তো বলে দিয়েছি এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে ভিতরের কোণকে সমান দুভাগে ভাগ করা হয়েছে না? তাহলে এই কোণকে সমান দুভাগে ভাগ করেছি আমি, এই যে করে দিলাম এখানে সমান দুভাগে ভাগ। আর বাইরের দিকে যেটা আছে দেখো, এটা তো অ্যাঙ্গেল দাঁড়াও মেইন লাইন, এক সেকেন্ড, এটা তো তোমার মেন লাইন, এটাই মেন লাইন, আর এটা হচ্ছে তোমার নিচের লাইনটা, ঠিক আছে। এখানে দেখো একটা কোণ তৈরি হয়েছিল না, যে এই কোণটা তৈরি হয়েছিল, একে দেখো সমান দুভাগে ভাগ করেছি। আবার দেখো এইদিকে একটা কোণ তৈরি হয়েছিল না পুরোটা, একেও দেখো সমান দুভাগে ভাগ করেছি। তাহলে এই দিকে যে কোণটা তৈরি হয়েছিল তাকেও সমান দুভাগে ভাগ করে হয়েছে। তাহলে এই যে কোণটা তৈরি হচ্ছে এখানে, এই যে কোণটা তৈরি হচ্ছে এটা কত ডিগ্রি হয়ে যাবে? এটা অবশ্যই আমার হয়ে যাবে কত? 90 ডিগ্রি, কারণ এখান থেকে আমরা জেনেছি, বোঝা গেল? তাহলে কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি। এবার এটা মুছতে যাবে সময়। ওকে, তাহলে এইটুকুর ভ্যালু কত দেখতে পাচ্ছ তুমি এখান থেকে? এই যে এইটুকুর ভ্যালু তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি তো ভিতরে এই যে কোণ সমদ্বিখণ্ডক, এটা কোণ সমদ্বিখণ্ডক, তাহলে দুটো কোণ সমদ্বিখণ্ডকের ভিতরের যে কোণটুকু তৈরি সেটা 90 ডিগ্রি হবে। তাহলে এদিক থেকেও এটা কত হয়ে যাবে? এটাও 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ এটাও কোণ সমদ্বিখণ্ডক, এটাও কোণ সমদ্বিখণ্ডক। তাহলে এই দুজন মিলে আমার হয়ে গেল 180 ডিগ্রি, ব্যাস, এই দুজন মিলে 180 ডিগ্রি বাদ দাও। কারণ এবার তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে, এক সেকেন্ড, এই যে এই হাইলাইট করা বাহুটা দেখো, এইটা দেখো একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, ঠিক আছে, এটা কী হচ্ছে? একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। চতুর্ভুজের তিন কোণের সমষ্টি আমি জানি চার কোণের সমষ্টি আমি জানি 360 ডিগ্রি, চারটি কোণ মিলে কত হয়ে যায়? 360 ডিগ্রি। তাহলে এই পুরোটা মিলে যদি 360 ডিগ্রি হয়, এর মধ্যে দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে অলরেডি আমার 180 ডিগ্রি চলে গেছে। তাহলে এই কোণটা অর্থাৎ কোণ আই যেটা আছে, কোণ আই প্লাস এই কোণ পি, এই দুজন মিলে কত হবে? এই দুজন মিলে আমার 180 ডিগ্রি হবে,
ওকে, তাহলে কোণ আয়ের ভ্যালু আমি জানি যে 90° প্লাস হাফ অফ কোণ এ, ঠিক আছে, প্লাস এদিকে কোণ পি পড়ে আছে সমান সমান কত 180°। তাহলে এখান থেকে 90 যদি ওপাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে হাফ অফ কোণ এ প্লাস পি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল আমার 90° হয়ে যাচ্ছে, কারণ এই 90টা ওপাশে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার 90° মাইনাস, এইটা তো প্লাসে আছে ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ অফ কোণ এ। ওকে, ক্লিয়ার হয়েছে? কোথা থেকে আসলো দেখো, কোণ পি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে এখান থেকে 90° মাইনাস হাফ অফ কোণ এ, 90° মাইনাস হাফ অফ কোণ এ। তাহলে কোথা থেকে এসে সেটা বুঝতে পেরেছো? তোমাদের মুখস্থ করতে হবে এইটুকু। ওকে, এইটুকু তোমাদের মুখস্থ করতে হবে, এইটুকু হচ্ছে প্রমাণ। ক্লিয়ার হয়ে গেছে এইটুকু? নেক্সট 11 দাগ, এটা কত দাগ করালাম? এটা তো 10 দাগ, দাগ নাম্বার না দিলে পয়েন্টের পরের সমস্যা হবে, ঠিক আছে? এটা 10 দাগ, এটা হচ্ছে তোমাদের 11 দাগ। আচ্ছা, ইনসেন্টার যেরকম 3টে ছিল, এক্সেন্টারও কতগুলো আছে দেখো ভালো করে দেখো, 3টে আছে কিন্তু, ঠিক আছে? 3টে ইনসেন্টার হয় আর 3টে তোমার এক্সেন্টার বা পরিকেন্দ্র হয়। হয়ে গেল। এবার আসবে তোমার 11 দাগ। একটা ত্রিভুজ, এটা হয়ে গেল তোমাদের কোন পি, ঠিক আছে? এটা কি তোমাদের এক্স সেন্টার, ঠিক আছে? এটা কি তোমাদের এক্স সেন্টার। এগুলো হচ্ছে আমাদের বহিক তোমার যে বহিকোণ আছে তার অ্যাঙ্গেল বাইসেক্টর, ঠিক আছে? বহিকোণের অ্যাঙ্গেল বাইসেক্টর। এবার কি বলেছিলাম যে একে কেন্দ্র করে একটা যদি বৃত্ত আমরা আঁকি, একে কেন্দ্র করে যদি একটা বৃত্ত আমরা আঁকি, এখানে বৃত্ত আঁকা চাপের ব্যাপার, ঠিক আছে? এখানে বৃত্ত আঁকা চাপেরই ব্যাপার। যাই হোক, এখানে আমি একটু ডিম টিমের মতো যাই হোক এঁকে দিচ্ছি, ঠিক আছে? শুধুমাত্র বোঝানোর জন্য, এখানে প্রপার বৃত্ত আঁকা সমস্যা। তো যাই হোক, ডিম আঁকছি, সেটাকে তোমরা বৃত্ত বলে মনে করে নিও, বোঝাতে গেলে কাজে লাগবে এগুলো। নর্মালি একটা হয়েছে, ঠিক আছে? মনে করো এটা একটা বৃত্ত। ওকে, এটা একটা বৃত্ত। এই দেখো, এখান থেকে যদি প্রপার তুমি স্কেল মেপে একটা ত্রিভুজ এঁকে তার ইনসেন্টার এক্স সেন্টার বের করে যদি একটা বৃত্ত আঁকো না, 100% তোমার এই 3টে বাহুকেই টাচ করে যাবে, ঠিক আছে? 3টে বাহুকেই টাচ করে যাবে। কিন্তু এখানে তো স্কেল মাপা হয়নি, হাতে এঁকেছি, সেই জন্য এরকম হয়ে গেছে। এবার দেখো, এই যে বৃত্তটা তৈরি হয়েছে, এই বৃত্তের একটা রেডিয়াস থাকবে, ঠিক আছে? এই বৃত্তের কী থাকবে? একটা রেডিয়াস থাকবে। রেডিয়াস এখান থেকে এইদিকে হতে পারে, 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 ঠিক আছে? রেডিয়াস এখান থেকে এইদিকে হতে পারে, যেদিকেই হোক না কেন এর যে রেডিয়াস, ঠিক আছে? এর যে রেডিয়াস, এই রেডিয়াসের ফর্মুলা কী হয়ে যাবে? এর রেডিয়াস বের করতে গেলে আমরা কী বের করব? এর রেডিয়াস বের করতে গেলে আমাদের দরকার হচ্ছে ক্ষেত্রফল বাই এস মাইনাস এ। ওকে, ক্ষেত্রফল বাই এস মাইনাস এ। ক্ষেত্রফল মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল, নিচে এস মাইনাস মানে এস মানে হচ্ছে তোমাদের অর্ধ পরিসীমা, আর এ মানে কি? এ মানে হচ্ছে গিয়ে তোমাদের নিচের যে বাহুটা দেওয়া আছে, যে এই বাহুটা। ক্লিয়ার হয়েছে? এই বাহুটা, ঠিক আছে? এই পাশে বের করতে গেলে ক্ষেত্রফল ইন্টু এস মাইনাস বি, এ পাশে বের করতে গেলে ক্ষেত্রফল ইন্টু এস মাইনাস সি। বোঝা গেছে? যে দিকেই বের করো না কেন সেই দিকের বাহুটা তোমাকে বাদ দিতে হবে অর্ধ পরিসীমাটাকে। ক্লিয়ার হয়েছে এটুকু? তাহলে বুঝতে পেরেছো কোথা থেকে আসলো? বুঝতে পারোনি কারণ এখনও আমি দেখাইনি। ওকে, শুধুমাত্র এইটুকু তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের এক্স সেন্টারের, ঠিক আছে? এক্স সেন্টারের যে বৃত্তটা তৈরি হয় তার রেডিয়াসের ফর্মুলা হচ্ছে এটা। এবার আমি তোমাদের দেখাবো যে আসলো কোথা থেকে। একটু ঘিচিমিচি হতে পারে এটাই, ঠিক আছে? এইটাই একটুখানি ছোট্ট ঘিচিমিচি হতে পারে, তো ভালো করে তোমরা বুঝবে। এটা একটা ত্রিভুজ এ বি এবং সি। এই এ বি বাহুকে এক সেকেন্ড একটুখানি বাড়াতে হবে। এটা মনে করো একটা ত্রিভুজ, ঠিক আছে? এর নাম হচ্ছে এ বি এবং সি। এ বি বাহুকে আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে, এ বি বাহুকে আমি একটু বাড়িয়ে দিলাম এদিকে, ঠিক আছে? এ বি বাহুকে বাড়িয়ে দিলাম। এবার দেখো, এবার এই কোণটার অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা তো বহিকোণ তৈরি হয়েছে, এবার এর অ্যাঙ্গেল বাইসেক্টর মনে করো এখানে এসছে, ঠিক আছে? এর অ্যাঙ্গেল বাইসেক্টর মনে করো এখানে এসছে, ঠিক আছে? এরকম জায়গাতে। আর এটাকে একটু বাড়াতে হবে, তাহলে ভালো বুঝতে পারবে। এই যে বাড়িয়ে দিলাম এটাকে, তাহলে এটাও একটা বহিকোণ তৈরি হয়েছে, তাহলে এর অ্যাঙ্গেল বাইসেক্টর কোথায় যাবে? এদিকে যাবে, গিয়ে মিলিত হয়েছে এখানে। বুঝা গেল? এখানে এসে মিলিত হয়েছে, ঠিক আছে? দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর এসে মিলিত হয়েছে কোথায়? আমার কিউতে। ওকে, এইটুকু ক্লিয়ার? দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর কোথায় এসে মিলিত হয়েছে? কিউতে। এবার এই কিউকে কেন্দ্র করে একটা বৃত্ত তো অঙ্কন করাই যায়।
কিউকে কেন্দ্র করে একটা বৃত্ত তো অঙ্কন করাই যায়। আবার মনে হচ্ছে এখানে ডিম তৈরি হবে। এই যে মনে করো একটা বৃত্ত তৈরি হয়েছে, ঠিক আছে, যাই হোক তৈরি হয়েছে। এবার দেখো এ বাহুটাকে বাড়িয়েছিলাম, এদিক থেকে আমি সি বাহুটাকে কিছুটা বাড়িয়েছি। এবার এ এবং সি এই দুজনের যে বহিক কেন্দ্র, ঠিক আছে, যে বহিকোণ, সেই বহিকোণকে যখন আমি বাইসেক্ট করলাম বা কাটলাম বা দুভাগে ভাগ করলাম, সেটা আমার মিলিত হয়েছে কিউ বিন্দুতে গিয়ে। ওকে, কিউ বিন্দুতে মিলিত হয়েছে। আর বি থেকে কিউ পর্যন্ত তুমি মিলিয়ে দাও, বি থেকে কিউ পর্যন্ত মিলিয়ে দাও, বি থেকে কিউ পর্যন্ত তুমি মিলিয়ে দিয়েছো। আর এই যে ত্রিভুজটা এবিসি, এর অপোজিটে এটা হচ্ছে আমাদের এ বাহু, বি এর অপোজিটে এটা হচ্ছে আমাদের বি বাহু, আর সি এর অপোজিটে এটা হচ্ছে আমাদের সি বাহু। ক্লিয়ার হয়েছে এটুকু ক্লিয়ার? ওকে, দেখো এইসব মাথার মধ্যে অতটা ঢোকানোর দরকার নেই, আমি শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য এটা করিয়ে দিচ্ছি যে কীভাবে আসে। এবার দেখো এইটা তো কেন্দ্র, এই যে পুরো বৃত্তটার কিউ হচ্ছে আমার কেন্দ্র, এখান থেকে এটা কী হয়ে যাবে, রেডিয়াস, এখান থেকে এটা কী হয়ে যাবে, রেডিয়াস, আর এখান থেকে এইটা কী হয়ে যাবে, রেডিয়াস, ঠিক আছে, এখান থেকে এটাও কী হয়ে যাবে, রেডিয়াস হয়ে যাবে, ঠিক আছে, এটাও কী হয়ে যাবে এখান থেকে, রেডিয়াস। এবার আমায় একটা কথা বলো, একটা ত্রিভুজ এর ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যায়, হাফ ইন্টু তোমার ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যদি এরকম একটা ত্রিভুজ দেওয়া থাকে, ঠিক আছে, এর ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। এবার এর উচ্চতা কোথায়, এবার উচ্চতা তো বাইরে হয়ে যাবে না। তোমরা যদি প্রথম ক্লাস যদি করে থাকো, সেখানে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনো ত্রিভুজের উচ্চতা বাইরেও হতে পারে, ঠিক আছে, ভিতরেও হতে পারে বাইরেও হতে পারে। তাহলে এইটাকে যদি আমি উচ্চতা ধরি, মনে করো এটা আমাদের এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কি, হাফ ইন্টু ভূমি কত আমাদের বি, ইন্টু উচ্চতা কত আমাদের, মনে করো এক্স, উচ্চতাটা হচ্ছে এক্স, ঠিক আছে। দেখো আমি যেটুকুর ভূমি নেবো, উচ্চতা আমার যেখানে থাকুক না কেন, শুধুমাত্র যেটুকুর ভূমি নেবো ক্ষেত্রফলও কিন্তু আমার সেটুকুরই হবে, বোঝা গেল, যেটুকুর ভূমি নেব ক্ষেত্রফল আমার সেইটুকুই হবে, বোঝা গেছে। ওকে, নেক্সট দেখো এবার এখান থেকে যদি তোমাদের একটা জিনিস আমি দেখতে বলি যে ত্রিভুজ, দেখো এই যে ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ বি কিউ সি, বি কিউ সি, বি কিউ সি, বি কিউ সি, এই যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হয়ে যাবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, এর ভূমি কত বলো তো, বি কিউ সি, এর ভূমি কত হয়ে যাবে, এই যে বি কিউ সি ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, যেটুকু জায়গা হাইলাইট করা, এই বি কিউ সি ত্রিভুজের ভূমি কোনটুকু, এই যে এ ভূমি, তো এই যে এখান থেকে এইটুকুই এ ভূমি আমার, তাহলে এখান থেকে কী হয়ে যাবে আমার এ ইন্টু উচ্চতা কত বলো তো, এই যে আর রেডিয়াস যেটা দেখছো না, এ তো ট্যানজেন্ট, এটা তো ট্যানজেন্ট, এটাই তো ট্যানজেন্ট। এর আগের তোমার স্লাইডে আমি বলেছিলাম যে একটা বৃত্ত এবং তার ট্যানজেন্টের মধ্যে কোণ সর্বদা রেডিয়াসের সাথে 90 ডিগ্রি হয়, তাহলে এটা তো রেডিয়াস, এটাই ওর ট্যানজেন্ট, ঠিক আছে, এটা ট্যানজেন্ট, তাহলে এটাই তোমার হাইট হয়ে যাচ্ছে এখান থেকে, এটাই কী হয়ে যাবে, হাইট হয়ে যাবে, কারণ 90 ডিগ্রি মানে কি, সেটা তো হাইট হয়ে গেল না, 90 ডিগ্রি মানে কি, সেটা তো হাইট হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে এর হাইট, তাহলে হাফ ইন্টু এ ইন্টু কী হয়ে যাবে এখান থেকে আর, ক্লিয়ার হয়ে গেল। এটা গেল আমার ত্রিভুজ বি কিউ সি এর ক্ষেত্রফল, ক্লিয়ার হয়ে গেছে এটুকু। এবার যদি আমি এ বি কিউর ক্ষেত্রফল বের করতে চাই, এ বি কিউ মানে ত্রিভুজ এ বি কিউ, অর্থাৎ এইটুকু, এ বি কিউ, ত্রিভুজ এ বি কিউর ক্ষেত্রফল কী করে বের করব, ত্রিভুজ এ বি কিউ, এ বি কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়ে যাবে, সেম জিনিস হবে আমার হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু ভূমি কত বলো তো, এই যে এই ত্রিভুজটার ভূমি কত হয়ে যাবে, এই ত্রিভুজের ভূমি সি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর উচ্চতা কী হয়ে যাবে, দেখো এর উচ্চতা কিন্তু সেই বাইরে আর, রেডিয়াসই হচ্ছে এর উচ্চতা, ঠিক আছে, আর, তাহলে হাফ ইন্টু সি ইন্টু আর হয়ে গেল। ওকে, হাফ ইন্টু সি ইন্টু আর। এবার এই দুটোকে যদি আমি অ্যাড করি, তাহলে কি আমি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাচ্ছি, এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই, দুটোকে তুমি অ্যাড করো, তাহলে কি আমি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পাচ্ছি, আমার তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল দরকার, কিন্তু না, দেখো এই দুটোকে যদি আমি অ্যাড করছি, দেখো এই বাইরে আমার আবার এক্সট্রা কিছুর ক্ষেত্রফল চলে আসছে, তো তোমাকে এই বাইরে যেটুকু বেরিয়েছে, এই যে এটুকুর ক্ষেত্রফলকে দিতে হবে বাদ। ওকে, এটুকুর ক্ষেত্রফলকে কী করতে হবে, এটুকুর ক্ষেত্রফলকে তোমাকে বাদ দিতে হবে, তাহলে এই দুটোকে যোগ করে আমি যদি একটা মাইনাস করি, কত মাইনাস করব, এ কিউ সি, ঠিক আছে, তাহলে মাইনাস হয়ে যাবে আমার ত্রিভুজ
এ কিউ সি, তাহলে মাইনাস ত্রিভুজ এ কিউ সি এর ক্ষেত্রফল কী হয়ে যাবে হাফ ইন্টু এর ভূমি কি, এর ভূমি দেখো বি, এ কিউ সি এই ত্রিভুজের ভূমি কী হয়ে যাবে বি হয়ে যাবে হাফ ইন্টু বি ইন্টু উচ্চতা, উচ্চতা কী হয়ে যাবে এখান থেকে এইটুকু তো একটা রেডিয়াস আছে নাকি, এদিক থেকেও তো একটা রেডিয়াস আছে নাকি, এখান থেকেও তো একটা রেডিয়াস হয়, আর রেডিয়াস মানে কি আর, আর মানে কি এখানে উচ্চতা, তাহলে হাফ ইন্টু বি ইন্টু আর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে এটুকু, হাফ ইন্টু বি ইন্টু আর। তাহলে এইটুকু যখন আমি করব, এই পুরো এই যে এই লম্বা ত্রিভুজটা, নিচের দিকের এই লম্বা ত্রিভুজটা, এই দুটোকে যোগ করে যখন আমি এইটুকু বাদ দিয়ে দেবো, এই যে এই মার্কিংটুকু যখন আমি বাদ দিয়ে দেবো, এইটুকু যখন আমি বাদ দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছ হাইলাইট করা, এইটুকু যখন আমি বাদ দিয়ে দেবো তখন আমার কি বেরিয়ে থাকবে শুধুমাত্র তুমি ভালো করে দেখো এখান থেকে এ বি সি এর ক্ষেত্রফলটা পড়ে আছে, ঠিক আছে। তাহলে এইটুকু থেকে যদি আমি বাদ দিই তাহলে আমার কী পড়ে থাকবে এখানে আমার পড়ে থাকবে ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি। ওকে, আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলকে আমি কী দিয়ে দেখি সবসময় ডেল্টা দিয়ে দেখি, ঠিক আছে, ডেল্টা দিয়ে ধরছি। কী দেখছি এটাকে ডেল্টা ধরছি, ঠিক আছে, এটা কিন্তু ত্রিভুজের সাইন, ডেল্টা নয়। ওকে, এটা ত্রিভুজের সাইন আর এটা হচ্ছে ডেল্টা। ক্লিয়ার হয়েছে এটুকু। তাহলে দেখো এখান থেকে কী করা যায়, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আর আমি কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমি আরকে কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে আমার a/2 প্লাস এখান থেকে আর চলে গেলে পড়ে থাকবে আমার c/2 প্লাস মাইনাস এখান থেকে আর চলে গেলে পড়ে থাকবে আমার b/2, ঠিক আছে। a/2 প্লাস c/2 প্লাস b/2 ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে ডেল্টা হয়ে যাচ্ছে। এবার আমার মাথায় একটা জিনিস আসলো, আমার তো এটাকে একটু সুন্দর সূত্র বানাতে হবে। সেক্ষেত্রে আমি কী করলাম, একটা b/2 যোগ করলাম প্লাস b/2 মাইনাস b/2, একটা b/2 আমি আমার থেকে যোগ করলাম আর একটা b/2কে আমি বাড়ি পাঠিয়ে দিলাম। তাহলে দেখো দুটোকে কেটে গেল, তার মানে আমি কিছুই করিনি, +1 যোগ করেছি আবার -1 করেছি, তাহলে +1 যোগ করা তার থেকে যদি আমি -1 করে দিই তাহলে কিছুই করলাম না, ঠিক আছে। তাই সেরকমই হচ্ছে এখানে করলাম যে একবার b/2 যোগ করেছি একবার b/2 মাইনাস করেছি। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি দেখো a/2 প্লাস b/2 প্লাস c/2, এই একটা b/2কে আমি আগে নিয়ে এসেছি, c/2 আছে আর এখান থেকে একটা মাইনাস b/2 আর মাইনাস b/2 পড়ে আছে। দেখো a/2 এই যে এই প্লাস b/2টা আমি এখানে নিয়ে এসেছি, এই c/2টাকে আমি এখানে রেখেছি। ওকে, আর এই মাইনাস b/2 পড়ে আছে আর লাস্টের মাইনাস b/2 পড়ে আছে। ওকে, ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে আমার ডেল্টা হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি সলভ করি তাহলে আর ইন্টু a/2 প্লাস b/2 প্লাস c/2, হাজারবার তোমাদেরকে বলেছি আমি কী হয়ে যায় এটা অর্ধপরিসীমা, ঠিক আছে। এস সমান কী হয়ে যায় a প্লাস বি প্লাস c/2, তাহলে a/2 প্লাস b/2 প্লাস c/2। আরে ভাই এটা যদি লসাগু নাও তুমি, এই যে এই তিনটের লসাগু কী হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে 2 একে 2 মানে 1 একে 1 মানে a প্লাস বি প্লাস সি, এটাই তো আসেছে, এটা মানে কি আমার অর্ধপরিসীমা বা এস। ওকে, তাহলে আর ইন্টু এস হয়ে গেল এখান থেকে। ওকে, আর ইন্টু এস হয়ে যাচ্ছে মাইনাস এই দুটোর লসাগু নিলে 2 হয়ে যাচ্ছে, তাহলে -b সমান -2b/2 কেটে দিলাম, তাহলে আলটিমেটলি কী পড়ে আছে আমার -b পড়ে আছে এখান থেকে। তাহলে আর ইন্টু এস মাইনাস কী হয়ে যাচ্ছে বি, আর ইন্টু এস মাইনাস কী হয়ে যাচ্ছে এখান থেকে বি হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে এটুকু। আর ইন্টু এস মাইনাস বি সমান কী হয়ে যাচ্ছে ডেল্টা, এই ক্ষেত্রফলটা পড়ে আছে। তাহলে এখান থেকে দেখো আর ইন্টু এটা গুণ আকারে আছে, তাহলে আর এর ভ্যালু বা রেডিয়াস আমার কী হয়ে যাবে এখান থেকে, এই যে রেডিয়াসটাই তো বের করছি, এত কিছু করা কিসের জন্য, এই রেডিয়াসটা বের করার জন্য। এই যে এই রেডিয়াসটার মান কী হবে, সেটা বের করার জন্যই। তাহলে রেডিয়াসের ভ্যালু সমান কী হয়ে যাচ্ছে আমাদের ডেল্টা বাই এস মাইনাস বি। ক্লিয়ার হয়েছে। আমি যেহেতু এ পাশেরটাই বের করেছি, এই যে সংলগ্ন বাহু কী ছিল আমার বি ছিল, ভূমি কী ছিল বি বাহু ছিল, সেই জন্য আমাদের বি হয়েছে। যদি আমি এই পাশেরটাকে বের করতাম তাহলে এটা হয়ে যেত আর সমান যদি এই সাইডেরটা বের করতাম তাহলে হয়ে যেত ডেল্টা বাই এস মাইনাস সি। যদি আমি এই সাইডেরটা বের করতাম তাহলে হয়ে যেত আমার ডেল্টা বাই এস মাইনাস সি। এবার বলো প্রত্যেকটাকে আলাদা আলাদা করে প্রমাণ করা দরকার, একটা তোমাদের প্রমাণ করে দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে তোমাদের মুখস্থ করতে হবে শুধুমাত্র এইটুকু। এইটুকু হচ্ছে পরীক্ষায় আসবে। এবার তোমার মাথায় একটা প্রশ্ন আসা উচিত যে এখানে তুমি কেন একবার b/2 যোগ করেছো একবার মাইনাস করেছো। আচ্ছা, এখানে যদি b/2 যোগ আর মাইনাস যদি আমি না করতাম তাহলে এই রেডিয়াসের যে ফর্মুলাটা, এই রেডিয়াসের ফর্মুলাটা কিছুটা এরকম দেখাতো যে আর সমান ডেল্টা বাই নিচে হয়ে যেত আমাদের a/2 প্লাস c/2 মাইনাস b/2। ওকে, এটা হয়ে যেত আমাদের রেডিয়াসের ফর্মুলা। এবার তুমি আমায় বলো এইটা মুখস্থ করা বেশি সোজা না এইটা মুখস্থ করা বেশি সোজা? এইটা যদি মুখস্থ করা বেশি সোজা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এই একবার যোগ একবার বিয়োগ করতে হবে, নাহলে তুমি এটা মুখস্থ করতে পারলে করো। ওকে,
তো সুবিধার জন্য এইটা দেখো, এইখানে তোমার a/2 b/2 c/2 এইসব মাথায় রাখতে পারে, এখানে কিচ্ছু মাথায় দরকার নেই। উপরে হয়ে যাবে ডেল্টা মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল বাই এস মানে আমরা জানি অর্ধপরিসীমা মাইনাস যে বাহুটার দিকে বের করছি সেই বাহুটার বিয়োগ করে দাও, ব্যাস খেল খতম, পয়সা হজম। বোঝা গেছে তাহলে কোথা থেকে এসেছে এটা? ক্লিয়ার এইটুকু? ওকে, নেক্সট এটার দাগ নম্বর হচ্ছে তোমার 12 দাগ। তো আগেরটা কত গেল? 11। এটা হচ্ছে তোমাদের 12 দাগ। এইখানে যদি তিনটি হাইট দেওয়া থাকে, ও ইন রেডিয়াস জিজ্ঞাসা করে, ওকে আমি একদম পাতি বাংলায় লিখে দিচ্ছি সমস্ত কিছু, নিজেদের ভাষায় নিজেরা লিখে নেবে। যদি একটা ত্রিভুজের 3টে হাইট দেওয়া থাকে ও তোমার কাছে ইন রেডিয়াস জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি করবে? তাহলে মানে একটা ত্রিভুজ দেওয়া আছে, এর 3টে হাইট দেওয়া আছে, ঠিক আছে, হাইট। এবার কিন্তু অ্যাঙ্গেল বাইসেক্টর না, এবার হচ্ছে হাইট মানে এটা 90 ডিগ্রি, ওকে। এটা হচ্ছে তোমার H1, এটা হচ্ছে তোমার H2, আর এটা হচ্ছে তোমার H3। 3টে হাইট দেওয়া আছে, এবং যদি তোমার কাছে এই যে ভিতরে বৃত্ত থেকে একটা রেডিয়াস তৈরি হবে এখান থেকে, না মানে এখানে একটা বৃত্ত তৈরি হয়ে যাবে এই ভিতরের এই কেন্দ্র থেকে, তাহলে এর রেডিয়াসটা কী হয়ে যাবে? তাহলে এখানে 1/H1 প্লাস 1/H2 প্লাস 1/H3 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1/r, ওকে। মানে 1/H1 মানে এই হাইটটা, 1 এই হাইট প্লাস 1 এই হাইট প্লাস 1 এই হাইট সমান হয়ে যাবে 1/r, ওকে ঠিক আছে। এবার দেখাচ্ছি তোমাদের কোথা থেকে আসলো, এ বি সি, ওকে এ বি সি। আর মাঝখানেরটার নাম আপাতত দেওয়ার দরকার নেই, এই সামনের বাহুটাকে মনে করো এ, এটা তোমাদের বি বাহু, আর এটা তোমাদের সি বাহু। এবার যদি দেখো এই বড় যে ত্রিভুজটা, ঠিক আছে, বড় ত্রিভুজ, অলওয়েজ বড় ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া, ঠিক আছে, বড় ত্রিভুজের এরিয়া। তাহলে বড় যে ত্রিভুজের এরিয়াটা কি পাবো আমরা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত? এ, আরে ভাই ভূমি তো এ, আর উচ্চতা কত? যে H1 দেওয়া আছে, H মানেই তো হাইট না, তাহলে H1 হাফ ইন্টু ভূমি ইন্টু H1, ওকে। এই হয়ে গেল বড় ত্রিভুজের ক্ষেত্রফল। আবার যদি এটা যদি আমি বি বাহু দিয়ে, মানে বি বাহুটা দিয়ে বা বিকে যদি ভূমি হিসাবে দেখি, তাহলেও বের করতে পারবো। হাফ ইন্টু এটা যদি ভূমি হয়ে যায়, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এর ক্ষেত্রে উচ্চতা কোনটা? H2, এই যে এইটা উচ্চতা হয়ে যাচ্ছে, ইন্টু H2। আবার যদি সিটা দিয়ে বের করতে চাই, তাও বের করতে পারবো, হাফ ইন্টু এবার হবে সি ইন্টু H3। ক্লিয়ার হয়ে গেল একটু? তাহলে 3টে দিয়েই আমি কিন্তু বড় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে। হাফ ইন্টু এ ইন্টু H1, বা হাফ ইন্টু বি ইন্টু H2, বা হাফ ইন্টু সি ইন্টু H2। এটা দিয়েও আমার কী বেরোবে? বড়টার ক্ষেত্রফল। এটাতেও কী বেরোবে? বড়টার ক্ষেত্রফল। এটাতেও কী বেরোবে? বড়টার ক্ষেত্রফল। এটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার যদি এটাকে যদি একটু সলভ করি আমি, তাহলে দেখো এ কে উপরে নিয়ে যাও, তাহলে a/2 সমান দেখো a/2 সমান এইচ গুণাকারে আছে না, দেখো a/2 ইন্টু H1 সমান ক্ষেত্রফল হচ্ছিল। তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি তো যে a/2 সমান ক্ষেত্রফল বাই H1, ওকে। a/2 সমান ক্ষেত্রফল বাই H1। তাহলে এখান থেকেও আমি সেটাই লিখতে পারি যে b/2 সমান ক্ষেত্রফল বাই H2। এখানে লিখতে পারি c/2 সমান ক্ষেত্রফল বাই H3। এই 3টে জিনিস আমি লিখতে পারি। এবার এক কাজ করো, 3টেকে তুমি যোগ করে দাও, ওকে। এই 3টেকে তুমি যোগ করে দাও, মানে a/2 প্লাস b/2 প্লাস c/2, a/2 প্লাস b/2 প্লাস c/2 লিখে দিয়েছো, a/2 প্লাস b/2 প্লাস c/2 এটুকু তুমি লিখে দিয়েছো, সমান তাহলে এই পাশেরগুলোও তোমার যোগ হয়ে যাবে, যে ক্ষেত্রফল বাই H1 প্লাস ক্ষেত্রফল বাই H2 প্লাস ক্ষেত্রফল বাই H3, ওকে। তাহলে দেখো a/2 প্লাস b/2 প্লাস c/2 এটার মান কি? এটা তো আমাদের অর্ধপরিসীমা, ঠিক আছে, আর বলবো না, অনেকবার বলেছি। এটার মান কি? এটা হচ্ছে আমাদের অর্ধপরিসীমা। তাহলে এটাকে আমরা এস লিখতে পারি, এস সমান এখান থেকে যদি আমি ক্ষেত্রফলকে কমন নিই, তাহলে ক্ষেত্রফলকে কমন নিলে 1/H1 পড়ে থাকছে প্লাস 1/H2 প্লাস 1/H3, ওকে ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো এই দিকে করাচ্ছি আমি, ঠিক আছে, এখানে আর ধরছে না বলে আমি এবার এইদিকে করাচ্ছি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি?
এস বাই ক্ষেত্রফল, এস বাই ক্ষেত্রফল সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 1/h1 প্লাস 1/h2 প্লাস 1/h3। ক্লিয়ার হয়ে গেল। আর এস বাই ক্ষেত্রফল মানে কি, এস বাই ক্ষেত্রফল মানে কি, এস বাই ক্ষেত্রফল মানে কি, এদিকে এসো, একদম প্রথমে আসো। এই দেখো, এখানে আমি তোমাদের কী করেছিলাম যে ক্ষেত্রফল বাই এস মানে কি রেডিয়াস, আর রেডিয়াস মানে কি ইন রেডিয়াস, তো ভিতরেরটা রেডিয়াস বেরোচ্ছে এখান থেকে, তাহলে ক্ষেত্রফল বাই এস মানে কি রেডিয়াস বেরোয় এখান থেকে। তাহলে এখানে আসো, এখানে একবার লিখে দেখি। তাহলে এখান থেকে আমরা জানি যে ক্ষেত্রফল বাই এস সমান সমান কী জানি আমরা রেডিয়াস। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই বা এস বাই ক্ষেত্রফল করি তাহলে এটা কী হয়ে যাবে, আরও তো উল্টে যাবে, 1/r হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই এস বাই ক্ষেত্রফলই আছে, দেখো এস বাই ক্ষেত্রফলই আছে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি যে 1/r সমান সমান 1/h1 প্লাস 1/h2 প্লাস 1/h3। প্রমাণ হয়েছে এইটুকু, এইটুকুই আমাদের জানার ছিল। দেখো এইটুকু আমরা জেনে গেছি। তাহলে তোমাদের মুখস্থ করতে হবে এখান থেকে কোনটুকু, এখান থেকে এইটুকু, যে তিনটে যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা ইনরেডিয়াস বের করতে পারবো যে 1/h1 প্লাস 1/h2 প্লাস 1/h3 ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 1/r। ক্লিয়ার? আজকের ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে, বেশি না, আর দুটো পয়েন্ট আছে, এখনই শেষ হয়ে যাবে। দেখো 13 দাগ, আমরা একদম শুরুর দিকে ক্লাসে অর্থাৎ এর আগের দিনের ভিডিওর ক্লাসে আমি এটুকু দেখিয়েছিলাম যে একটা ত্রিভুজ, ওকে, একটা ত্রিভুজ এবিসি, এ বি এবং সি এর অ্যাঙ্গেল বাইসেক্টর মিলিত হয়েছে কোথায়, ডিতে। এটা হচ্ছে তোমার ডিতে এসে মিলিত হয়েছে। তাহলে এখান থেকে এটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, তাহলে এখান থেকে আমরা এটুকু দেখেছিলাম যে বিডি বাই ডিসি অর্থাৎ এটুকু আর এটুকুর যে অনুপাতটা বিডি বাই ডিসি ইজ ইকুয়াল টু কী হয়ে গেছিলো, সেই কোণ মানে যে অ্যাঙ্গেল বাইসেক্টরটা তার যে কোণটা তৈরি করেছিল সেই কোণ দুটো মানে সেই কোণটা যে বাহু দুটো তৈরি করেছিল তাদের অনুপাতের সমান। এই কোণটা কোন কোন বাহু তৈরি করেছিল, এবি বাই এসি। ওকে, তাহলে বিডি বাই ডিসি সমান সমান কী হয়ে যায়, এবি বাই এসি। ওকে, এবি বাই এসি, এটা গেল আমাদের ইনসাইড বা ভিতরের অ্যাঙ্গেল বাইসেক্টরের। এবার যদি বাইরে অ্যাঙ্গেল বাইসেক্টর থাকে তখন আমরা কী করবো, এই যে একটা অ্যাঙ্গেল ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি, এর অ্যাঙ্গেল বাইসেক্টর মনে করো, এই বাহুটাকে আমি বাড়িয়ে দিলাম একটু, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর। ওই ছবিটা ঠিকঠাক আসছে না, এটা অনেক বড় হয়ে যাবে, তাহলে ছবি বুঝতে পারলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এটা মনে করো একটা ত্রিভুজ, ঠিক আছে, নাম দিয়ে দাও এ বি এবং সি। এই বাহুটাকে একটু বাড়িয়ে দিলাম এদিকে। ওকে, এবার এর অ্যাঙ্গেল বাইসেক্টর এসে মিলিত হয়েছে এই দিকটাই। ওকে, অ্যাঙ্গেল বাইসেক্টর মিলিত হয়েছে কোথায়, এখানে এসে। এই বাহুটাকে একটু বাড়িয়ে দাও, মনে করো এখানে এসে মিলিত হয়েছে, কোথায় এসে মিলিত হয়েছে, ডিতে। ক্লিয়ার হয়েছে, কোথায় এসে মিলিত হয়েছে, ডিতে। তাহলে এটাও কী হয়ে যাবে, দেখো বড়টা অর্থাৎ বিডি বাই বিসি। ওকে, বিডি বাই বিসি সমান সমান কী হয়ে যাবে, এখান থেকে বিডি বাই বিসি সমান সমান হয়ে যাবে আমাদের এবি বাই এসি, এবি বাই এসি। ঠিক আছে, বিডি বাই বিসি সমান সমান কী হয়ে যাবে, এবি বাই এসি। এক সেকেন্ডে ছোট্ট একটুখানি মিস্টেক হয়ে গেছে এই জায়গাটা, এটা বিসি হবে না, এটা হয়ে যাবে তোমার ডিসি। ঠিক আছে, বিডি বাই ডিসি সেম টু সেম হয় দুটো। ঠিক আছে, এই যে বিডি বাই ডিসি, ঠিক আছে, বিডি বাই ডিসি, দেখো এটাও বিডি বাই ডিসি ছিল, তাহলে এটাও কী হয়ে যাবে, বিডি বাই ডিসি সমান সমান এবি বাই এসি। এই দুটো জিনিস সেমই হয়, ঠিক আছে, এই দুটো জিনিস সেম হয়, সেটা তোমার ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর হোক বা এক্সটেরিয়ার বা বাইরের অ্যাঙ্গেল বাইসেক্টর হোক, যাই হোক না কেন দুটো সেম হয়। ওকে, এটার প্রুফ আর আমি তোমাদের দেখালাম না, কারণ এটার প্রুফ করতে আমরা বাইরে থেকে একটা বাহু টেনেছিলাম, মনে করে দেখো এর আগের ভিডিওতে বাইরে থেকে একটা বাহু টেনেছিলাম। এটার ক্ষেত্রে আর বাইরে থেকে না, এই যে তোমার যে অ্যাঙ্গেল বাইসেক্টর, এটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, এর সোজাসুজি একটা আমাদের টানতে হবে। ঠিক আছে, এর সোজাসুজি, ঠিক আছে, এই সিকে কেন্দ্র করে এই সোজাসুজি একটা সমান্তরাল রেখা টেনে তখন আমরা প্রুফ করতে পারবো। তাহলে এখানে আর দেখালাম না। ওকে, এইগুলো 13 নম্বর পয়েন্ট। 14 নম্বর দেখো, একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ। এবার এদিক থেকে বাড়িয়ে দিলাম এ বি এবং সি। ঠিক আছে, এবি বাহুটাকে একটু বাড়িয়ে দিলাম আর এসি বাহুটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। এদিক থেকে অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে আসলো। ওকে, এর অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে আর এর অ্যাঙ্গেল বাইসেক্টর এখানে এসে মিলিত হয়েছে একটা বিন্দুতে, সেটার নাম হচ্ছে তোমার পি বিন্দু। ঠিক আছে, এবার যদি এ এবং পিকে যদি আমি জয়েন্ট করিয়ে দিই, তাহলে এই যে বাহুটা বেরিয়েছে এই বাহুটা সবসময় কোণ এ এর সমদ্বিখণ্ডক হবে, সবসময় কোণ এর সমদ্বিখণ্ডক হবে। বোঝা গেছে?
এ এবং পি এই দুটো কোণকে যদি আমি মিলিয়ে দিই তাহলে এই যে তোমার বাহুটা তৈরি হয়েছে এটা সর্বদা কী হয়ে যাবে, কোণ এ বা এই কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এই কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর, নট এই কোণের। এই পি হচ্ছে তোমার পরিকেন্দ্র, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি কি এক্স সেন্টার, ওকে, পরিকেন্দ্র বা এক্স সেন্টার। এর কিন্তু সমদ্বিখণ্ডক হবে না, সমদ্বিখণ্ডক কার হবে, সর্বদা কোণ এর সমদ্বিখণ্ডক হবে। তো এই ছিল তোমাদের টোটাল 14টা পয়েন্ট। এই 14টা পয়েন্ট যদি তোমরা মনে রাখতে পারো বা খাতায় যদি নোট করে বারবার রিভিশন করতে থাকো, তো তোমাদের ইন সেন্টার থেকে কোনো প্রশ্ন কিন্তু আর বাদবে না, ঠিক আছে। আজকে তোমাদের ইন সেন্টার শেষ হয়ে গেল অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়ে। তো পরের দিন আমরা আবার নতুন একটা টপিক নিয়ে আসবো। তো নোট কিন্তু নিজেরা নোট করবে, ঠিক আছে। আর নোট করার পরে পারলে আমাদের ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে যে গ্রুপটা আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা পোস্ট করবে যে কে কেমন নোট তৈরি করেছো, ওকে। সো থ্যাংক ইউ। তোমাদের জিওমেট্রি ক্লাস নম্বর 3 কিন্তু শেষ হয়ে গেছে। অলরেডি 14টা পয়েন্ট আমরা কমপ্লিট করে দিয়েছি। এই 14টা পয়েন্ট আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং বাড়ি বসে অন্তত 5 থেকে 6 বার প্রতিদিন তোমরা রিভিশন করবে। 5 থেকে 6 বার রিভিশন করতে বেশি সময় লাগে না, 20 মিনিটের মধ্যে রিভিশন হয়ে যায়। তো ভালো করে রিভিশন করো। দেখো জিওমেট্রি মানে কি, অ্যাডভান্স ম্যাথ তোমাদের কাছে জল ভাত বলে মনে হবে, ঠিক আছে। যেমন 2 আর 2 যোগ করলে 4 মনে হয়, ঠিক তেমনই তোমাদের অ্যাডভান্স ম্যাথ মনে হবে। আমি যেটুকু বলছি যে ভালো করে তোমরা রিভিশন করো, বারবার লিখতে থাকো, আয়নার সামনে গিয়ে নিজেকে নিজে পড়াও, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ক্লাসের পিডিএফ তোমরা ক্র্যাক ইউর জব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ, অথবা কি এখানেই পিডিএফ পাবে, ঠিক আছে। আর কোথাও কিন্তু দেবো না পিডিএফ। আর ক্র্যাক ইউর জব ডিসকাশন বলে একটা গ্রুপ খোলা আছে, লিঙ্ক সব ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। যার যেটা দরকার সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর পারলে ইনস্টাগ্রামে ফলো করো, ওকে, যদি ইনস্টাগ্রাম থাকে তো। আর সবথেকে বড় কথা, তোমরা কেউ সাবস্ক্রাইব করো না, ঠিক আছে, কেউ সাবস্ক্রাইব করো না। তো যারা নতুন আছে একটু পারলে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড বাই।